হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো বলো। প্রথমে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। আসলে অনেক দিন আগে থেকেই ভিডিওটা করব ভাবছিলাম, কিন্তু যাই হোক সময় হচ্ছিল না। আজকে সেটা শুরু করব। যাই হোক সেটা তোমাদেরকে দেবো আজকে। আর কিছুদিন ধরে যা ঠান্ডা, হ্যাঁ, আর করা হচ্ছিল না ভিডিওটা, তার কারণ আছে। কারণ বাড়িতে ছোট ছেলে আছে, তো দিনরাত শুধু চেঁচামেচি এগুলো চলছে। আমি এখন ছাদে উঠেছি, মানে রীতিমতো কাঁপছি আমি, হ্যাঁ। এই যা ঠান্ডা। তো যাই হোক শুরু করা যাক। তো আমি যেটা বলছিলাম যে দেখো, সামনেই তোমাদের পরীক্ষা আছে, হ্যাঁ। তো ইতিহাসের পরীক্ষার সময় তোমরা অনেক সময় খেয়াল করবে, দেখবে যে অনেকে বলে যে ইতিহাস যা ইচ্ছে তাই লেখা যায়। কিন্তু তোমরা অনেকবার ইতিহাস পরীক্ষা দিয়েছো, একবার ভেবে দেখো তো যে পরীক্ষা হলে কি কলম চলে? কলম চলে না। সেখানে মনে হয় দু লাইন যদি জানতে পারি কোনো একটা, বা জেনে লিখতে পারি কোনো একটা টপিক নিয়ে, তাহলে তো অনেক ভালো, মানে অনেক নিজেকে বেটার মনে হয়। কিন্তু পরীক্ষার সময় কোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে দু লাইনও বেরোয় না ঠিকঠাক, এরকম হয়। হুম। আর যারা বলে বাইরে থেকে যে যা ইচ্ছা তাই লেখা যায়, কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তারা জানে যে যা ইচ্ছা তাই লেখা যায় না। সেখানে কলম চলে না, মনে হয় যেটা লিখবে সেটাই মনে হবে ভুল। হ্যাঁ। সো আমি তোমাদের ক্ষেত্রে, তোমাদের কাছে, তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, যে আমি দেখেছি যে পরীক্ষা হলে যারা খুব ভালো প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রেও এই ঘটনাটি ঘটে, যে কোনো অন্তত একটি কোশ্চেন নিয়ে ওদের কিন্তু সমস্যায় পড়তে হয় একদম। হ্যাঁ। এবার আমি সেই সমস্যা তোমাদের দূর করব। সমস্যাটা কি? দেখবে যে কোনো একটা টপিক নিয়ে বা কোনো একটা প্রশ্ন তুমি সব লিখেছো, কিন্তু দেখবে ওই একটা প্রশ্নের উত্তর সেটা কিন্তু তুমি দু এক লাইন জানো, বা কিছুটা তিন চার লাইন তুমি হয়তো লিখতে পারবে, বা সেই প্রশ্নটি সম্পর্কে তোমার একটু আধটু ধারণা আছে, বেশি কিছু জানো না। কিন্তু তুমি দু লাইন চার লাইন বা পাঁচ লাইন যতটুকুই জানো, সেগুলো যদি লিখতে যাও, তাহলে কিন্তু ওটা দেখতে একদম বাজে লাগবে। হ্যাঁ, মনে হবে একটু লিখেছে, খাতার মাঝখানে থেকে যাবে। তো আমি আজকে এসেছি তোমার সেই উত্তরটাকে বড় করার জন্য। হ্যাঁ, যে সেই উত্তরটা তুমি কিভাবে বড় করতে পারবে, তার জন্যই কিন্তু তোমাদের এই ভিডিওটা নিয়ে এসেছি আমি। ঠিক আছে? সো চলো শুরু করা যাক। দেখো, ফরম্যাট এটি হলো সেই ফরম্যাট। হ্যাঁ, দেখো তাহলে একটা উদাহরণ দিয়ে দেখা যাক। একটা উদাহরণ নেব আমি। ধরো, এই কোশ্চেনটি পরীক্ষায় পড়েছে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। ধরে নাও যে এই কোশ্চেনটি পরীক্ষায় পড়ে গেছে। এবার তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ধরো এর কারণ সম্পর্কে কিছুটা জানো, বেশি কিছু নয়, কিছুটা জানো। হার্ডলি তোমরা ৫ লাইন লিখতে পারবে, ঠিক আছে? কিন্তু এই ৫ লাইনটাকে কীভাবে তুমি সুন্দর উত্তর করে সাজাবে, সেটাই তোমাদেরকে বলবো। ঠিক আছে? তাহলে কি করবে দেখো, আমি তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দিই। হ্যাঁ, তাহলে দেখো এই কোশ্চেনটির উত্তর কীভাবে লিখবে দেখো। তাহলে এইভাবে লিখবে যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ হলো, ঠিক আছে, ভারত ইতিহাসের। দেখো এখানে আমি বিশ্বটা বাদ কেন দিচ্ছি বলো তো? এখানেও বিশ্ব আছে। কারণ আমি এটা যেটা লিখেছি সেটি কিন্তু বিশ্বের মানে শুধু তো মানে তোমরা যখন আফটার এইচএস তোমরা যদি কলেজে ভর্তি হও, সেখানে তোমাদেরকে ইন্ডিয়ান হিস্ট্রির বাইরের ইউরোপিয়ান হিস্ট্রিও পড়তে পারে, মানে পড়তে হবে, পড়তে পারি কি পড়তে হবেই। হুম। তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এটা কিন্তু লাগাতে পারো। সো তোমাদের এখন কিন্তু এই বিশ্ব যে ওয়ার্ড, এটা কিন্তু লাগানোর কোনো প্রয়োজন নেই, তাই আমি আলাদা কালিতে এটা দেখিয়েছি। ঠিক আছে? আলাদা রঙে এটা দেখিয়েছি। তো বিশ্বটাকে তোমরা পুরোটাই এড়িয়ে যাবে এই শব্দটাকে। ঠিক আছে? তোমাদের বিশ্বের এখন প্রয়োজন নেই। ভবিষ্যতে যদি কোনো টপিক নিয়ে তোমরা লেখো, যেটি ইন্ডিয়ার বাইরে বা বিশ্বের টপিক নিয়ে, ঠিক আছে, তখন কিন্তু তোমরা বিশ্ব কথাটাই লিখবে। যেমন ধরো নেপোলিয়ন যদি পড়ে, নেপোলিয়ন সম্পর্কে, নেপোলিয়ন তো কোনো ভারতের নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বিশ্বটা লাগাতে পারবো। যাই হোক, সো বিশ্বটাকে তোমরা এই ক্ষেত্রে পুরোটাই এড়িয়ে যাবে। ঠিক আছে? চলো আবার আমি প্রথম থেকে বলি, যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ হলো ভারত ইতিহাসের পাতায় আলোচিত, দীর্ঘ আলোচিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক টুকরো, যেটি তৎকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে ঘটেছিল। ঠিক আছে? দেখো এবার ভারতের আর্থসামাজিক ক্ষেত্রে, এই বিষয়টাকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে? ভারতের আর্থসামাজিক ক্ষেত্রে এর সুদূরপ্রসারী প্রভাব লক্ষণীয়। গুরুত্বের নিরিখে বিশেষ মর্যাদার অধিকারী হওয়ায় 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ নিয়ে, ঠিক আছে, তাহলে এই ফাঁকা জায়গায় কি লিখবে? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ নিয়ে ঐতিহাসিক মহলে, ঐতিহাসিক এবং পণ্ডিত মহলে বিস্তর মতপার্থক্য রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন গোষ্ঠীর ঐতিহাসিক বিভিন্ন মতামত রেখেছেন, এবং তাদের আলোচনায়
আলোচ্য বিষয়টির বিভিন্ন দিক ফুটে উঠেছে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে এই যে ফাঁকা জায়গায়, এই ফাঁকা জায়গায় তোমরা মানানসই সেই করে মানে ওই বিষয়বস্তুটা দিয়ে দিবে। যেমন এখানে কীটা মানে এখানে কী লিখবে তোমরা? এখানে লিখবে গুরুত্বের নিরিখে বিশেষ মর্যাদার অধিকারী হওয়ায় 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। এটি আমাদের মেন বিষয়বস্তু। ঠিক আছে? তাহলে লিখবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ নিয়ে ঐতিহাসিক এবং পণ্ডিত মহলে বিস্তর মতপার্থক্য রয়েছে। এক কথায় এখানে মূল বিষয়বস্তুটি দেবে। ঠিক আছে? তারপরে দেখো, তাহলে এইটি হয়ে গেল ভূমিকার মতো। হ্যাঁ, এবার তোমাদের যদি কোনো কিছু এক্সট্রা জানা থাকে সেই লাইন তোমরা ওখানে অ্যাড করতে পারো, কোনো ঐতিহাসিক উক্তি। ঠিক আছে, অসুবিধা নেই। চলো এবার আমি নেক্সট পার্টে যাই। দেখো এরপরে এরপরে তোমরা কিন্তু তোমাদের নিজে যে লাইনটুকু তোমরা জানবে, হ্যাঁ, বা যতগুলো লাইন তোমরা লিখতে পারবে সেগুলো কিন্তু লিখবে। ঠিক আছে, লাস্টে কি করবে সেটা আমি দিচ্ছি আবার। দেখো লাস্টে এই কথাটি লিখবে যে সুতরাং সমস্ত আলোচনা তথা বিভিন্ন ঐতিহাসিকের মতামতের যুক্তিসঙ্গত আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে উপসংহারে এসে একথা নিঃসন্দেহে বলা যায় যে, দেখো আবার সেই বিষয়বস্তুটা এখানে ভরতে হবে। ঠিক আছে, বলা যায় যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ এর, ঠিক আছে, মহাবিদ্রোহের একাধিক লক্ষণীয় গুণ বিদ্যমান। সর্বোপরি এটি তৎকালীন পরিস্থিতিতে একটি আলোড়ন সৃষ্টি করেছিল, এ কথা বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, তাহলে লাস্টে তোমরা এটি লিখে নেবে। ঠিক আছে, এবার দেখো, এবার তোমরা যদি সেই যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর যদি মোটামুটি 8 লাইন 10 লাইন এরকম জানো, ঠিক আছে, মোটামুটি একটা মাপের যদি জানো তোমরা, তাহলে কিন্তু এই যে এটা লেখা আছে, 1 মিনিট, এই যে ভূমিকাটা লিখলাম আমি, হ্যাঁ, তাহলে এটা লেখার পরে তোমরা কিন্তু কি করবে, প্যারাটা চেঞ্জ করবে। যদি মনে হয় যে তোমরা একটু বেশি জানো, হ্যাঁ, যাতে তোমরা আসলে কি বলো তো, ধরো তুমি 3 লাইন লিখতে পারবে হার্ডলি টপিকটা নিয়ে। ঠিক আছে, এবার তুমি এইটাকে তুমি আলাদা প্যারায় লিখলে, আর যেটা আমি লাস্টে দিলাম সেটাকে আলাদা প্যারায় লিখলে, আর 3 লাইনটুকু মাঝখানে ভরে দিলে, খারাপ লাগবে 3 লাইন দেখতে। এবার যদি তুমি বেশি কিছু একটু লিখতে পারো, 6 লাইন 7 লাইন 10 লাইন, তাহলে কিন্তু তোমরা প্যারা অবশ্যই চেঞ্জ করবে, ভালো লাগবে দেখতে। ঠিক আছে, কিন্তু যদি একদমই কম জানো, তাহলে আমি বলবো প্যারা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। প্রথমে তোমরা এইটুকু লিখবে। ঠিক আছে, তারপরে এর সঙ্গেই এই যেখানে লেখা আছে, এই যে এখানে জিনিসটা লেখা আছে বিভিন্ন দিক ফুটে উঠেছে, এরপরেই কিন্তু যত লাইন তুমি জানো বা যতটুকু উত্তর তোমার জানা আছে লিখে দেবে এরপরে। ঠিক আছে, তারপরে কোনো প্যারা চেঞ্জ করবে না, তারই সঙ্গে এই এই কথাটুকু লিখে দেবে। ঠিক আছে, তাহলে ধরার ক্ষমতা নেই যে কতটুকু তুমি জানতে মেন বিষয়বস্তু সম্পর্কে। এবার তুমি যদি খুব কম জানো আর মাঝখানে প্যারা চেঞ্জ করে যদি লেখো, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। ঠিক আছে, সো প্যারা তখনই তুমি চেঞ্জ করবে যখন তুমি টপিকটা নিয়ে একটু বেশি জানবে। বোঝা গেল? দেখো এবার ইতিহাসে দেখবে এরকম প্রশ্ন তো থাকেই, যে কোনো বিষয়বস্তু নিয়ে লিখতে বলা হয়, কিন্তু এরকম অনেক প্রশ্ন থাকে যে ক্ষেত্রে তোমাকে কোনো ব্যক্তি নিয়ে আলোচনা করতে দেওয়া হয়। ঠিক আছে, এবার কোনো ব্যক্তি নিয়ে যদি আলোচনা করতে দেয়, তাহলে তো আমি এটা মানে এরকম লিখতে পারি না। এরকম লিখতে পারি কি যে হলো, তখন হলেন লিখতে হবে। ঠিক আছে, এরকম তো আমরা লিখতে পারি না। যেমন যেটি এখানে লেখা আছে, সেক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করতে পারবো না। তাই আমি আরও একটু আধটু চেঞ্জ করে আরও একটা ফরম্যাট তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, যে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে টানা হবে। চলো সেই ফরম্যাটটি দেখে নিই। চলো দেখো, এইখানে লেখা আছে যে আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের অবদান আলোচনা করো। ঠিক আছে, দেখো এখানে কোনো একজন ব্যক্তিকে টানা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে সেই ফরম্যাটটি কি হবে সেটা আমি আমাকে বলছি। চলো পেনটা নিয়ে নিই। হ্যাঁ, দেখো এক্ষেত্রে কি বলবে, এক্ষেত্রে বলবে যে স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, এই যে শূন্যস্থান আছে এখানে লিখবে স্যার সৈয়দ আহমেদ খান হলেন ভারত ইতিহাসের পাতায় আলোচিত, এখানে বিশ্বটা লিখবে না কিন্তু। ঠিক আছে, বিশ্বটা কেন দিয়েছি আমি আগে তোমাদেরকে বলেছি আমি। ঠিক আছে, তাহলে স্যার সৈয়দ আহমেদ খান হলেন ভারত ইতিহাসের পাতায় আলোচিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিত্ব, যার, দেখো, যে ক্ষেত্রে অবদান, সেই অবদান মানে সেই বিষয়বস্তুটা এখানে লিখতে হবে। ঠিক আছে, সেই টপিকটা এখানে লিখতে হবে যে
ঐতিহাসিক ব্যক্তিত্ব যার আলিগড় আন্দোলনে অবদান ভারতের আর্থসামাজিক ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব কায়েম করেছে, যা পরবর্তীকালে ভারত ইতিহাসকে সমৃদ্ধ করেছে। ঠিক আছে? গুরুত্বের নিরিখে বিশেষ মর্যাদার অধিকারী হওয়ায় তার ভূমিকা ও অবদান নিয়ে ঐতিহাসিক এবং পণ্ডিত মহলে বিস্তর আলোচনা রয়েছে। নিম্নে দেখো, নিম্নের পরে কি লিখবে তোমরা? দেখো এখানে বলা হয়েছে প্রশ্নের মূল বিষয়বস্তু। তাহলে এখানে লিখবে নিম্নে আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের অবদানের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো। ঠিক আছে? তোমরা লিখবে এরকম যে কোনো টপিক তোমরা এই ফরম্যাটে লিখতে পারবে। ঠিক আছে? যদি ধরো পড়লো নব্যবঙ্গ আন্দোলনে ডিরিজিওর ভূমিকা লেখো, ঠিক আছে, বা ইয়ং বেঙ্গল যে গোষ্ঠী ছিল তার ভূমিকা লেখো। এক্ষেত্রে ইয়ং বেঙ্গল গোষ্ঠী যদি বলে তাহলে দেখো এখানে কোনো ব্যক্তিকে বলা হচ্ছে না, তাই তোমরা আগের ফরম্যাটে তোমরা লিখতে পারবে ওটাকে। কিন্তু যখনই বলে দেবে যে নববঙ্গ আন্দোলনে ডিরোজিওর অবদান আলোচনা করো, তখন কিন্তু সরাসরি ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে, তাই তোমরা এই ফরম্যাটে কিন্তু লিখতে পারবে। ঠিক আছে? দেখো এরপরে কি করবে, লাস্টে কি লিখবে তোমরা? দেখো লাস্টে এইটুকু লিখে দেবে যে এখানে বলা হচ্ছে সুতরাং সমস্ত আলোচনা তথা বিভিন্ন ঐতিহাসিক মতামতের যুক্তিসঙ্গত আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে উপসংহারে এসে একথা নিঃসন্দেহে বলা যায় যে আলিগড় আন্দোলনে, দেখো এখানে কি লিখবে, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমদ খানের অবদানের, ঠিক আছে, অবদানের একাধিক লক্ষণীয় প্রচেষ্টা বিদ্যমান। সর্বোপরি তার উপরিউক্ত কাজকর্ম তৎকালীন পরিস্থিতিতে আলোড়ন সৃষ্টি করেছিল এ কথা বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোনো ব্যক্তিকে নিয়ে যদি কোনো কোশ্চেন এরকম পড়ে তাহলে তোমরা সেদিকে এই ফরম্যাটে লিখতে পারবে। তোমাদের মনে হতে পারে যে একটু কমই আছে, কিন্তু তোমরা একটা জিনিস ভাবো যে এটা কিন্তু মানে এই যে ফরম্যাট, এই ফরম্যাট কিন্তু অল ওভার সব কিছুকে কভার করছে। যখন সব কিছুর মধ্যে থেকে কমন জিনিস খোঁজা হয় না, তখন কিন্তু কমন জিনিস খুব বেশি পাওয়া যায় না। ঠিক আছে? তুমি দুজনের মধ্যে কিন্তু কমন জিনিস বেশি পেতে পারো, কিন্তু তোমাকে যদি বলা হয় যে 50 জনের মধ্যে তুমি কমন জিনিস দেখাও, তখন কিন্তু খুব টাফ হয়ে যাবে। ঠিক আছে? তাই যেহেতু এটা অনেকটা মানে সমস্ত প্রশ্নকেই কভার করা হয়েছে, তাই কিন্তু এখানে কমন লাইন কিন্তু খুব বেশি আমি পাইনি। কোনো নির্দিষ্ট যদি চ্যাপ্টার হতো তাহলে সেক্ষেত্রে আলাদা হতো ব্যাপার। কিন্তু ওটা সরি এখন করার আমার সেরকম নেই, মানে হচ্ছে না। আমার নিজের অনেক পরীক্ষা চলছে তো এখন, তাই সেটা সম্ভব হচ্ছে না। এটা আমার কাছে সম্ভব হয়েছে। একটু আধটু করা ছিল, বাকিটা আমি করে দিয়েছি। ঠিক আছে? তাই একটু হলেও একটু হলেও তোমাদের এটি পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। আর আমি শিওর, আমি 100% শিওর যে এটা তোমাদের কাজে লাগবেই। কারণ তুমি যতই ভালো প্রিপারেশন নাও, পরীক্ষা হলে তোমাকে কিন্তু একটা না একটা কোশ্চেন ট্রাবল ক্রিয়েট করবেই তোমার মধ্যে। ঠিক আছে? একটা না একটা কোশ্চেন নিয়ে তুমি সমস্যায় পড়বেই। এবং যদি ভালো স্টুডেন্ট হও বা তোমার যদি সেই টপিকটা জানা থাকে, তাহলে কিন্তু তুমি আরও সমস্যায় পড়ে যাবে। দেখো যারা পারবে না তারা তো টোটালি ছেড়েই দেবে। ঠিক আছে? কিন্তু যারা একটু আধটু জানবে তাদের মনে কি হবে, ছি আমি আরও যে দু চার লাইন যদি পড়তাম ব্যাপারটা নিয়ে, দু চার লাইন যদি আরও লিখতে পারতাম, তাহলে তারা বেশি সমস্যায় পড়বে। সো তাদের সমস্যার সমাধান আমি দিয়ে দিলাম। ঠিক আছে? যদি অল্প কিছু জানা থাকে তাহলে সেক্ষেত্রে কি করে তোমরা উত্তরটি বড় করবে, একটু একটু দেখার মতো করবে। আমি বলছি না যে বিশাল মার্কস পেয়ে যাবে একদম, কিন্তু দেখার মতো উত্তরটা হবে। মিনিমাম মার্কস তুমি পাবেই। ঠিক আছে? দেখো এখানে আরও একটি জিনিস বলার আছে, সেটাই আমি বলে দিই তোমাদেরকে। হুম, এইখানে, হ্যাঁ, এইখানে এইটাতে, হ্যাঁ, দেখো এখানে বলা হয়েছে যে বিদ্রোহের কারণ। আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, যদি কারণ নিয়ে কোনো প্রশ্ন পড়ে, ঠিক আছে, যদি কারণ নিয়ে কোনো প্রশ্ন পড়ে, তাহলে এই যে উপসংহারটা এখানে লেখানো আছে, কোনো কিছুর কারণের যে উত্তর এবং তার যে উপসংহার, তো সেই উপসংহার কিন্তু আলাদা একটা হতে পারে। ঠিক আছে? দেখো আবারও আমি ভালো করে বলছি, কোনো কিছুর কারণ নিয়ে যদি টপিক পড়ে, ঠিক আছে, প্রশ্ন পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু উপসংহারটা অন্য রকম হতে পারে। স্পেসিফিক উপসংহার তার আলাদা একটা রকম আছে। এটাও দিলে চলবে, ঠিক আছে, এটাও দিলে চলবে, কিন্তু তুমি যদি স্পেসিফিক ওটাই দিতে চাও তাহলে তোমার ভালো হবে। আর আরেকটা যদি তুমি গঠন জেনে রাখো তাহলে তোমার অসুবিধা বা কী সুবিধা হবে আরও। ঠিক আছে? তাই আমি বলছি তোমাদেরকে, যদি কারণ নিয়ে কোনো টপিক পড়ে, যেমন এখানে লেখা আছে যে মহাবিদ্রোহের কারণ, তাহলে সেক্ষেত্রে তুমি উপসংহার এটি না দিয়ে আরও একটি স্পেসিফিক উপসংহার আছে যেটি তোমরা দিতে পারো। ঠিক আছে? সেটা আমি মুখে বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে আমার লেখা হয়নি, যাই হোক। কী লিখবে দেখো, আমি এটা মিটিয়ে দিই পুরো একদম, 1 মিনিট।
তারপরে বলছি আমি। চলে যাচ্ছে। তাই তো? ১ মিনিট চলে যাচ্ছে, এগুলো ডিস্টার্ব করছে। না, এটা নয়। হ্যাঁ, এইখানে। হ্যাঁ, দেখো। এখানে কি লিখবে? ১ মিনিট, হ্যাঁ, কারণ নিয়ে আলোচনা। এখানে কি লিখতে পারো তোমরা দেখো। এখানে লিখতে পারো, তোমরা কিন্তু শুনে লিখে নেবে, ঠিক আছে? এটা আমার লেখা নেই, টাইপ করা নেই এখানে। তোমরা লিখতে পারো যে সুতরাং সমস্ত আলোচনা তথা বিভিন্ন ঐতিহাসিকের মতামতের যুক্তিসঙ্গত আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে উপসংহারে এসে একথা নিঃসন্দেহে বলা যায় যে এরপরে চেঞ্জ করবে, ঠিক আছে? এরপরে এগুলো নয়। একথা নিঃসন্দেহে বলা যায় যে এগুলো নয় আর, ঠিক আছে? একথা নিঃসন্দেহে বলা যায় যে কোনো একটি লিখবে, ঠিক আছে? একথা নিঃসন্দেহে বলা যায় যে কোনো একটি নির্দিষ্ট কারণ নয়, বরং একাধিক কারণের সম্মিলিত ফলই ছিল ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। বা এখানে যদি অন্য টপিক থাকে তাহলে সেই টপিকটা তোমরা বা সেই বিষয়বস্তুটা তোমরা ওখানে ভরতে পারো, ঠিক আছে? সেই হেডলাইনটা বা সেই প্রশ্নের মূল অংশটি তোমরা ভরতে পারো, ঠিক আছে? সো আমি আবারও একবার বলছি আমি, দেখো তোমরা লিখতে পারো যে সুতরাং সমস্ত আলোচনা তথা বিভিন্ন ঐতিহাসিক মতামতের যুক্তিসঙ্গত আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে উপসংহারে এসে একথা নিঃসন্দেহে বলা যায় যে, দেখো এতটুকু লেখা আছে, এবার কি লিখবে দেখো। একথা নিঃসন্দেহে বলা যায় যে কোনো একটি নির্দিষ্ট কারণ নয়, বরং একাধিক কারণের সম্মিলিত ফলই ছিল ড্যাশ, মানে সেখানে সেই বিষয়বস্তুটুকু দেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। সো এগুলোই ছিল আজকের আলোচনা। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, অন্তত একটু হলেও কাজে লাগবে বিষয়টি তোমাদের, ঠিক আছে? ঠিক আছে তাহলে। আর হ্যাঁ, ছোট্ট আরেকটি কথা বলে দিই তোমাদেরকে, যে তোমরা চেষ্টা করবে যে প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তরে যেন মিনিমাম একটি ঐতিহাসিক উক্তি যেন থাকে, ঠিক আছে? এখন তো আর মাধ্যমিক নেই, এখন উচ্চ মাধ্যমিক, তাই একটি করে কিন্তু ঐতিহাসিক উক্তি থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে বলে রাখি যে তোমরা এরকম অনেক প্রশ্ন পাবে যে প্রশ্নের উত্তরে কিন্তু কোনো ঐতিহাসিক উক্তি দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে ছেড়ে দেবে, ঠিক আছে? আমি বলছি না যে সব ক্ষেত্রেই পাওয়া যাবে, কিন্তু তোমরা চেষ্টা করবে, যেগুলোতে দেওয়া যাবে তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? আর যেসব প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো জানবে সেগুলো কিন্তু আগে লেখার চেষ্টা করবে, আর যেগুলো একটু কম সেগুলো কিন্তু পরে লিখবে। যেমন ধরো তোমাদের ৩ নম্বরের কোনো একটা ৩ নম্বরে কয়েকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো লিখতে দেবে সেগুলোর মধ্যে দেখো যে তুমি যদি দেখতে পাও যে লাস্টে যে প্রশ্ন আছে, ৩ নম্বরের লাস্টে যে প্রশ্ন আছে সেটি তোমরা বেশি ভালো করে লিখতে পারছো, তাহলে তোমরা সেখান থেকেই শুরু করো, ঠিক আছে? সো যেগুলো ভালো লাগবে দেখতে সেগুলো কিন্তু আগে লিখবে, যেগুলো একটু কম থাকবে সেগুলো কিন্তু মানে কম প্রিপারেশন থাকবে, কম লিখতে পারবে বা অতটা ভালো উত্তর হবে না, সেগুলো কিন্তু পরে লিখবে, চেষ্টা করবে, ঠিক আছে? আবারও বলে দিই, চেষ্টা করবে যেন প্রত্যেকটি উত্তরে একটি করে ঐতিহাসিক উক্তি থাকে। এক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি, যে ঐতিহাসিক উক্তি দিয়ে দিলেই চলবে না, মানে ওখানে কি দেওয়া যাবে সেটা মানে সম্পর্কিত হতে হবে, ঠিক আছে? মানে বিষয় সম্পর্কিত হতে হবে, মানে অযথা দিয়ে দিলে এরকম চলবে না কিন্তু, ঠিক আছে? বিষয় সম্পর্কিত হতে হবে এবং যথাযথ হতে হবে, ঠিক আছে? আর যদি না দেওয়া যায়, না পাওয়া যেতেই পারে, এরকম হতেই পারে যে পাওয়া যায় না উত্তর, মানে সরি এই ঐতিহাসিক উক্তি সবটা পাওয়া যাবেও না, ঠিক আছে? সেক্ষেত্রে আলাদা ব্যাপার, চেষ্টা করবে, ঠিক আছে?